দর্শক, একটি নিরপেক্ষ পাঠকের গণমাধ্যম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান আয়োজন আড়াল। চট্টগ্রামের সবকটি গণমাধ্যমে এমন অনুসন্ধান আড়ালই প্রথম। চট্টগ্রাম প্রতিদিন সব সময় পাঠকের কথা বলছে, পাঠকই প্রথম চট্টগ্রাম প্রতিদিনের। আড়ালের যাত্রার এবারের অনুসন্ধানের পর্ব মামলা বাণিজ্যের ফাঁদে পড়া অসহায় মানুষের আর্তনাদ। থামছে না মামলা বাণিজ্য। চট্টগ্রামের থানায় থানায় আদালতে আদালতে চলছে এই মহা বাণিজ্য। ফেসে যাচ্ছেন নিরীহ মানুষ, টাকার খেলায় আড়ালে রয়ে যাচ্ছে মুখোশধারীরা, বেঁচে যাচ্ছে মূল অপরাধীরা। উকিল, নেতা, সিন্ডিকেট কিংবা খোদ বাদীও জানেন না মামলার আসামি কারা, কি তাদের পরিচয়। টাকায় আসামি বানাচ্ছে এক সিন্ডিকেট, টাকায় আবার আসামিকে নিরপরাধও বানাচ্ছে একই সিন্ডিকেট। আবার এই দুই সিন্ডিকেটের রয়েছে আরেক সিন্ডিকেট। মূলতই মামলা হওয়ার আগে একেবারেই নিরীহ লোকজন যাদের আসামি করা হচ্ছে তাদের কাছে মামলার আগে ভাগে আসামি হওয়ার বার্তা পৌঁছে দেন এই সিন্ডিকেট। এরা মাধ্যম হিসেবে কারো মুঠোফোনে, কারোরই বা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ভয় দেখিয়ে এই গলা কাটা বাণিজ্য করছে। এই দুই মাধ্যম ছাড়াও বিশ্বস্ত হিসেবে বার্তা পৌঁছানোর কাজে কেউ কেউ ব্যবহার করছেন আত্মীয় স্বজনকেও। মামলা বাণিজ্যে ভুক্তভোগীদের সংখ্যা দিন দিন এতটাই বাড়ছে, এ নিয়ে শঙ্কায় খোদ আইন শৃঙ্খলা বাহিনীও। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজ এক বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকবারও পরামর্শ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপির থানাসমূহে সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস। মামলায় আসামি করবার হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে এমন তথ্য পাওয়া যাচ্ছে। এতে আরো বলা হয়, সিএমপির থানাসমূহে সাম্প্রতিক সময়ে প্রত্যেক মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েকটি স্তরে তদারকি করছে। মামলা সমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেয়ারও কোনো সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতায় সতর্ক থাকতেও বলা হয়। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনাতেই শুধু নয়, এক যুগ থেকে দেড় যুগ আগের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায়ও নানা জনকে বাদী বানিয়ে শত শত নিরীহ মানুষকে আসামি সাজিয়ে চলছে বড় বাণিজ্য। পুকুরে ডুবে মৃত্যু, খেলতে গিয়ে অসাবধানতায় শিশুর মৃত্যু, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় কিংবা পাহাড় ধসে মৃত্যুর মতো ঘটনাকে খুনের গল্প বানিয়ে সাজানো মামলা ঠুকে দিচ্ছে থানায় কিংবা আদালতে। অথচ এইসব মামলার বেশিরভাগই অপমৃত্যু মামলা রেকর্ড হয়ে থানা পুলিশের চূড়ান্ত প্রতিবেদনও দিয়েছে। এমন তথ্য উঠে এসেছে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান আড়ালে। চট্টগ্রামে টাকার নেশায় পড়ে কেউ সাজছেন বাদী আর কেউ সাজছেন সাক্ষী। খোদ বাদী কিংবা সাক্ষী কেউই চেনেন না তাদের আসামি কারা, কি তাদের অপরাধ। বাদী আর সাক্ষী বানাতেও রয়েছে উকিল, জামায়াত, বিএনপি নেতাদের বড় এক চক্র। টাকার লোভে চক্রের ফাঁদে আটকা পড়ছে কত অচেনা বাদী কিংবা সাক্ষী। এর সঠিক হিসেব নেই খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও। আড়াল অনুসন্ধান বলছে, এসব মিথ্যে মামলার বাদীর সংখ্যা কম হলেও মামলার সংখ্যা কম নয়। অনুসন্ধান বলছে, প্রতিটি মামলায় আসামির তালিকায় উঠছে শত শত নাম। এক একজন বাদী মামলাও এক নয়, একাধিক। একজন মামলার বাদীও একাধিক মামলার কারণে পুলিশ কিংবা আদালতে বিচারকদের চোখ ফাঁকি দিতে তারা আবার সেজে বসেন কোন মামলার সাক্ষীও। এসব মামলার বেশিরভাগই আসামির নাম ও ঠিকানা ঘুরে ফিরে একই। টিম চট্টগ্রাম প্রতিদিনের আড়াল অনুসন্ধান বলছে, মামলা বাণিজ্য সিন্ডিকেটের কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক নেতা। আইনজীবীদের ওই নেতা বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে মামলা বাণিজ্যের বড় এক সিন্ডিকেট গড়ে তুলেছেন আদালত পাড়ায়। আইনজীবীদের ওই নেতা বিএনপি পন্থী হলেও তার সিন্ডিকেট রয়েছে বেশিরভাগই জামায়াতপন্থী আইনজীবী।
নাম প্রকাশ না করবার শর্তে বিএনপি পন্থী কয়েকজন আইনজীবী টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানকে বলছেন 26 নভেম্বর নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ মূলতই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, অথচ মৃত্যুর পর তাকে নিয়ে মিডিয়ার বেশিরভাগ জায়গায় দখল করে নিয়েছে জামায়াত শিবির। রাষ্ট্র জানছে এখন আলিফ জামায়াতের আদর্শের লোক। এ নিয়ে আইনজীবীরা নীরবেই ক্ষোভে ফুঁসছেন আর দোষছেন আইনজীবী সমিতির বিএনপি পন্থী প্রভাবশালী ওই নেতাকে। চট্টগ্রাম প্রতিদিন আড়াল অনুসন্ধান বলছে, গত 4 মাসে আইনজীবীদের ওই নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় মামলা বাণিজ্য সিন্ডিকেট মামলা ঠুকেছে অন্তত 1.5-17 উপরে। তবে চট্টগ্রাম আদালতে মামলার নথি অনুসন্ধান তথ্য বলছে, মামলাবাজ সিন্ডিকেটের মূল হোতা রাঙ্গুনিয়ার নাজিমউদ্দিন মাইকেল নিজেই আদালতে ঠুকছেন বহু মামলা। চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে নাজিমউদ্দিন মাইকেল সিন্ডিকেটে রয়েছে মামলাবাজদের শক্ত অবস্থান, রয়েছে মামলার অসংখ্য বাদীও। এইসব মামলার বাদীদের একজন রাঙ্গুনিয়ার জালাল আহমেদের মামলার সংখ্যাও কম নয়, একাধিক। জালাল টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানালেন মামলার বাদী সাজানোর চমকপ্রদ সব তথ্য। জালাল বলছে, এইসব মামলার বেশিরভাগই আইনজীবী জামায়াতপন্থী আইনজীবী প্যানেলের, অ্যাডভোকেট জিয়াউল হক, আর বাদী বানানো সাজানোর কারিগর একমাত্র নাজিমউদ্দিন মাইকেলই। এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট জিয়াউল হক নিজেকে জামায়াতের রাজনীতিতে জড়িত বলে জানান টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানকে। আমি জামায়াতের সংগঠনের সাথে জড়িত, সাবেক আইনজীবী সভাপতি আমি শিবিরের। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান আড়াল জানাতে চায় কারা নাড়াচ্ছেন মামলা বাণিজ্যের কলকাঠি, আর মামলার ফাঁদে ফেলে কারা কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অনুসন্ধান বলছে, সাজানোর মামলার অধিকাংশের খোদ বাদীরাও জানেন না আসামি কারা। এসব জানেন শুধুই সিন্ডিকেট। অচেনা লোককে মামলা বাণিজ্যের ফাঁদে ফেলে বিপন্ন করছে শত নয় হাজার হাজার নিরীহ মানুষের জীবন, হুমকির মুখে ফেলছে সামাজিক মর্যাদাও। অনুসন্ধান বলছে, চট্টগ্রামে থানায় আদালতে মামলায় নাম দেয়া ও নাম সরানো নিয়েও উঠছে কোটি কোটি টাকা। সাজানো ও পাতানো মামলায় নিরীহ মানুষকে ফাঁদে ফেলতে এই মামলাবাজ সিন্ডিকেটেরও রয়েছে শতাধিক উপ সিন্ডিকেটও। আড়ালের তথ্য বলছে, মূলত এই মামলাবাজ সিন্ডিকেটের টার্গেট ধনীরা। টার্গেট তালিকায় রয়েছে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, জনপ্রিয় সাংবাদিক, পত্রিকার মালিক, রাজনৈতিক নেতা, প্রভাবশালীরাও। মামলায় আসামি বানাতেও রয়েছে বহু সিন্ডিকেট। এখানেও চলে লেনদেনের বড় বাণিজ্য, ব্যবসায়িক দ্বন্দ্ব, জায়গা জমির বিরোধ, পারিবারিক বিরোধের শত্রুতায় যে কাউকেই আসামি করছে লাখ লাখ টাকার বিনিময়ে। আসামি কারা, অপরাধ কিংবা নিরপরাধ, এসব কিছুই লাগে না, লাগে শুধু টাকার কন্ট্রাক্ট। টাকার খেলায় একেবারে নিরীহ মানুষকে রাতারাতি বানানো হচ্ছে আসামি, সাজানো হচ্ছে বড় অপরাধী। মামলা বাণিজ্যে মূল অপরাধীরা বেঁচে যাচ্ছে নিছকই টাকার খেলায়। আড়াল অনুসন্ধানে এসেছে মামলাবাজ সিন্ডিকেটের উপচক্রের চাঞ্চল্যকর সব তথ্য। উপচক্রে রয়েছে যারা, তাদের বেশিরভাগই অপরাধী কিংবা ভবঘুরে। রয়েছে মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ছিনতাইকারী কিংবা বখাটে লোকজনও। টাকার নেশায় তারা রাতারাতি জড়িয়ে পড়ছে মামলাবাদীতে। মামলার নিষ্ঠুর জালে জড়িয়ে নির্মমতার শিকার হচ্ছে একেবারেই নিরীহ সব মানুষ। আড়াল অনুসন্ধান বলছে, মূলতই বিএনপি ও জামায়াতে ইসলামীর নামে চলছে অমানবিক এই ব্যবসা। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক এক নেতাও
মামলা বাণিজ্যে নেপথ্যে রয়েছেন। মামলায় নাম বসানো ও সরানো নিয়ে উঠছে কোটি কোটি টাকা। পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন, নেতাদের কাছে তারা বেশ অসহায়। কিছু আইনজীবী এসবে সরাসরি জড়িত। ভুক্তভোগীরা বলছেন, আইনজীবীদের চক্রটি সাজানো এসব মামলায় মূল ভূমিকা রাখে। মামলার এজাহার সাজানো থেকে আসামির তালিকা বানানো, সেই তালিকা আবার আসামিদের কাছে পাঠানো এবং টাকা দিলে নাম কাটানো, এর সব কিছুতেই তারাই চক্রের হয়ে মূল ভূমিকা পালন করেন। মূলতই মামলা বাণিজ্যে ফুলে ফেপে উঠেছে আইনজীবী চক্রের সদস্যরা। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মামলার প্রকৃত আসামিরা সবাই ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে দেখা গেছে ৯৫% ক্ষেত্রে ঘটনাস্থলে না থাকা লোকজনের নাম আসামি হিসেবে দেওয়া হচ্ছে উদ্দেশ্যমূলক এসব মামলায়। অনুসন্ধান বলছে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শুধু চট্টগ্রামেই মামলার হুমকি দিয়ে আদায় করা হচ্ছে কোটি কোটি টাকা। হয়রানি থেকে বাঁচতে কিংবা মামলায় আসামি হওয়ার ভয়ে অনেকেই টাকা দিয়ে নিস্তার পেতে চাইছেন, আবার টাকা দিতে না পারায় অনেককে হয়রানিমূলক ভাবে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেয়া হচ্ছে। নাম প্রকাশ না করবার শর্তে টিম চট্টগ্রাম প্রতিদিনকে অনেক ভুক্তভোগী এর সত্যতা নিশ্চিত করেছেন। এক শ্রেণীর আইনজীবীর সহায়তায় শুরুতে বিএনপি ও জামায়াতের নেতারা এমন বাণিজ্য চালিয়ে এলেও সুযোগ বুঝে এই বাণিজ্যে জড়িয়ে পড়ছে টাউট ও মাদকাসক্তরাও। চট্টগ্রাম প্রতিদিন আড়াল অনুসন্ধানে তথ্য উঠে এসেছে ৫ আগস্টের পর শুধু রাঙ্গুনিয়ায় এক লোককেই বাদী সাজিয়ে একাধিক মামলা করা হয়েছে চট্টগ্রাম আদালতে। আবার ওই কথিত বাদী আরো অন্তত ১৫ জনকে বাদী সাজিয়ে মামলা করেছেন একের পর এক। প্রতিটি মামলা দায়েরের আগে বেশ খানিকটা সময় হাতে রেখে শুরু হয় নাম সরানোর জন্য টাকা দাবি। চাহিদা মতো টাকা পাওয়ার পর কখনো টাকার বিনিময়ে, কখনো কম্পিউটার মিস্টেকের অজুহাত দেখিয়ে মামলা থেকে নাম সরানোর আবেদন করা হয় বারে বারে। মামলা বাণিজ্য ঘিরে গড়ে ওঠা এই চক্রের সঙ্গে জামায়াতপন্থী কয়েকজন আইনজীবী ছাড়াও চট্টগ্রাম আইনজীবী সমিতির এক নেতার নামও উঠে এসেছে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে। আগস্টের পর থেকে সংঘবদ্ধ এই চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই চক্রের তৎপরতা নিয়ে চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে বিস্ময়কর সব তথ্য ও প্রমাণ। অনুসন্ধান বলছে এসব মামলার বেশিরভাগই সাজানো হচ্ছে আইনজীবী সমিতির ওই নেতার চেম্বারে। ওই আইনজীবী নেতার বাড়িও দক্ষিণ চট্টগ্রামে, এমন তথ্য নিশ্চিত করেছে আড়াল। আইনজীবীদের ওই নেতার বিস্তারিত মামলা বাণিজ্যের কথোপকথনের রেকর্ড টিম চট্টগ্রাম প্রতিদিনের আড়াল অনুসন্ধানের হাতে এসেছে। বাদী জালাল, পুরো নাম জালাল আহমেদ। টিম চট্টগ্রাম প্রতিদিনের আড়াল অনুসন্ধানের চোখে এবার মামলাবাজ জালাল আহমেদ। তিনি কোনো নামি দামি লোক নন, কিন্তু হঠাৎ আলোচনায় উঠে আসে জালালের নাম। জালালের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টের পর তিনি নিজেই একে একে ৩টি মামলার বাদী সেজে বসেন। ৩ মামলার সবই চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এসব মামলার আসামির সংখ্যাও কম নয়। ৩ মামলা মিলে আসামি ৫৫৮ জন। এর কোনোটা আসামি ১২৪, কোনোটা ১৮১ আর কোনোটাতে ২৫৩ জন। প্রশ্ন এখন, কে এই জালাল? রাজনীতিতে তার সম্পৃক্ততাও বা কি, কিংবা তিনি ছাত্র আন্দোলনে হতাহতের কোন স্বজন? এসব প্রশ্নের উত্তর জানতে চায় আড়াল। জালালের খোঁজ জানতে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান। আড়ালের গন্তব্য এবার
রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে। এই ইউনিয়নে রয়েছে অসংখ্য মামলার বাদীর বসবাস। বলা যায় এটি মামলা বাণিজ্যের বাদীদের গ্রাম। 5 আগস্টের পর থেকে এই গ্রামের ভবঘুরে বেকার, মাদকাসক্ত কিংবা দিনমজুরদের বাদী বানিয়ে মামলা বাণিজ্য কাজটি সহজেই সারছে চট্টগ্রাম আদালতের উকিল নেতার একটি বিশেষ চক্র। ইসলামপুর ইউনিয়নে বাদীর সঠিক সংখ্যার তথ্য না পেলেও এলাকার লোকজন বলছেন রাঙ্গুনিয়ার ইসলামপুরে এক ইউনিয়নেই রয়েছে অন্তত 15 থেকে 20 জন বাদী। এরা কখনো বাদী, আবার এরাই সাজিয়েছেন কোন কোন মামলার সাক্ষী। এর মধ্যে জালাল আহমেদি তাদের একজন, তিনিও 3 মামলার বাদী। মামলা জগতে জালালের ইন করবার বিষয়টি সিনেমাটিক গল্পকেও হার মানাবে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, নিজের সন্তান খেলতে গিয়ে মাটির স্তূপ থেকে পড়ে মৃত্যুর ঘটনাকে খুনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন জালাল। 5 আগস্টকে কাজে লাগিয়ে 4 সেপ্টেম্বর করা ওই মামলায় জালাল অভিযোগ করেন 2024 সালের 21 এপ্রিল রাঙ্গুনিয়া কেবিসি 1 নামের ইটভাটায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে স্কেভেটর দিয়ে মাটি চাপা জালালের 10 বছরের সন্তান ইয়াসিন আরাফাতকে খুন করা হয়। মামলায় জালাল নিজেকে পেশায় দিনমজুর উল্লেখ করেন, অথচ স্থানীয়রা বলছেন 2024 সালের 21 এপ্রিল নয়, বরং পুরো বছরেও ইসলামপুর এলাকায় সংঘর্ষের কোনো ঘটনাই ঘটেনি। এলাকার লোকজন নাম প্রকাশ না করবার শর্তে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান আড়ালকে নিশ্চিত করেন জালালের ছেলে শিশু আরাফাত খুন হয়নি। খেলতে গিয়ে পা পিছলে টিলা থেকে পড়ে মৃত্যু হয় শিশু আরাফাতের। আড়াল অনুসন্ধানের টিম খোঁজ পায় জালালের। কথোপকথনের এক পর্যায়ে জালালকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলেও যায় আড়াল। ঘটনাস্থল দেখতে গিয়ে মাটির স্তূপ থেকে পড়ে ছেলের মৃত্যুর বিষয়টিও স্বীকার করেন জালাল। ক্যামেরার সামনে জালাল কোনো কথা বলতে রাজি হননি, তবে গোপন ক্যামেরায় জালালের কথার অংশবিশেষ রেকর্ড করে আড়াল টিম। 4 সেপ্টেম্বর নিজের সন্তানের মৃত্যুকে খুনের ঘটনার মামলার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জালালকে। থেমেও যায়নি মামলা জগতে তার নাম লেখার নেশা। প্রথম মামলার 27 দিন পর 2 অক্টোবর আরেক মামলা করেন জালাল। ওই মামলার নথিতে জালাল লিখেন 2018 সালের 14 মে রাঙ্গুনিয়া ঠান্ডারছড়ির ইছামতি বালুর চরে বালু উত্তোলন নিয়ে চাঁদাবাজির কথা। এই মামলায় জালাল নিজেকে পেশায় একজন কৃষক উল্লেখ করেন, অথচ ওই এলাকায় জালালের কোনো সহায় সম্পত্তি কিংবা জমি জমাও নেই। আদালতের নথি অনুসন্ধানে বেরিয়ে আসে দ্বিতীয় মামলার 41 দিন পর 13 নভেম্বর আদালতে আরেক হত্যা মামলা করেন জালাল। মামলায় যিনি 2017 সালের 13 জুন রাঙ্গুনিয়ার ইসাখালী সড়কে মোহাম্মদ পারভেজ নামের এক যুবকের নিহতের অভিযোগ আনেন। নিহত পারভেজকে প্রতিবেশী আত্মীয় পরিচয়ে 253 জনের বিরুদ্ধে মামলাটি করেন জালাল। তবে এই মামলায় জালালের পেশাগত কোনো পরিচয়ই লেখা নেই। আড়াল টিমের তথ্য বলছে পারভেজ কারোরই অস্ত্রের আঘাতে নিহত হননি। তিনি 2017 সালের 13 জুন মারা যান পাহাড় ধসের ঘটনায়। রাঙ্গুনিয়ার পাহাড় ধসের ওই ঘটনায় মারা যান আরো 26 জন। ঘটনার পরদিন 14 জুন এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রকাশ পায় দেশের গণমাধ্যমগুলোতে। প্রকাশিত সব খবরেই রয়েছে পারভেজের নাম। তাহলে প্রশ্ন উঠেছে, জালাল কেন এসব অপমৃত্যুর ঘটনা কিংবা কৃত্রিম ঘটনা দেখিয়ে কেন একের পর এক মামলা করছেন? মামলা বাণিজ্য সিন্ডিকেট সদস্য জালালের সাজানো মামলার ঘটনার আড়ালে লুকিয়ে থাকা ঘটনার তথ্য বের করতে চায় টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান আড়াল।
জালালের 3 মামলার আসামির তালিকা অনুসন্ধান করতে আদালতে যায় চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান আড়াল। 3টি মামলার ঘটনাস্থল রাঙ্গুনিয়া হলেও আসামির তালিকায় রয়েছেন নোয়াখালী, রাঙামাটি ও কক্সবাজার জেলার লোকের নামও। রাঙ্গুনিয়ার কথিত ঘটনা অবলম্বনে নাটকের মতোই সাজানো এসব মামলায় চট্টগ্রাম নগর জেলার আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী, ফটিকছড়ি উপজেলার লোকজনকেও করা হয়েছে আসামির নাম থেকে বাদ যাননি রাঙামাটি পার্বত্য জেলা এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকার লোকজনও। মামলায় আসামির আড়ালে বাণিজ্যও বাড়ে। মামলা বাণিজ্যের সিন্ডিকেট নিয়ে টিম চট্টগ্রাম প্রতিদিন প্রকাশ করে অনুসন্ধানী খবর। উঠে আসে একটি আইনজীবী চক্রের সমন্বয়ে নাজিম উদ্দিন মাইকেল চক্রের মামলা বাণিজ্যের চিত্র। আসামি করবার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য প্রমাণও উঠে আসে চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদনে। মুহূর্তেই ভাইরাল হওয়া প্রতিবেদনটি নজর কাড়ে ভুক্তভোগীদের। একের পর এক আসতে থাকে রাঙ্গুনিয়ার ইসলামপুরে নাজিম উদ্দিন মাইকেলের অপকর্মের ফিরিস্তি। নাজিম উদ্দিন নামের এই লোক রাঙ্গুনিয়ার 13 নম্বর ইসলামপুর ইউনিয়নে বাসুর মোহাম্মদ পাড়ার মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার সহ দপ্তর সম্পাদক ছিলেন। সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবার সুস্পষ্ট অভিযোগে গত 5 সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়। আদালত সূত্র জানিয়েছে 5 আগস্টের পর মোহাম্মদ নাজিম উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম আদালতে একাধিক মামলা করেছেন, আবার সাক্ষী হয়েছেন বেশ কয়েকটি মামলায়। মোহাম্মদ নাজিম উদ্দিনের করা মামলায় আসামির তালিকায় কোনটিতে 110, কোনটিতে 116 জন, একটিতে 167 জন, আবার অপর একটিতে 278 জনের নাম উঠে এসেছে। অবাক করা বিষয় হলো এসব মামলায় তার ঠিকানা রাঙ্গুনিয়ার ইসলামপুর দেখানো হলেও আদালত সূত্র বলছে চট্টগ্রাম শহরের ঠিকানা দেখিয়েও মামলা করেছেন এই নাজিম উদ্দিন। আড়াল অনুসন্ধান বলছে বহিষ্কৃত যুবদল নেতা নাজিম উদ্দিন এক সময় সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ঘনিষ্ঠজন ছিলেন। এলাকায় তিনি মাইকেল নামেও বেশ পরিচিত। তার বিরুদ্ধে রয়েছে এক নয় বহু মামলা। মূলতই এই নাজিম 5 আগস্টকে কাজে লাগিয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিতে গড়ে তোলে মামলা বাণিজ্যের বড় এক নেটওয়ার্ক। তার চক্রে উকিল ছাড়াও রয়েছে সাজানোর বাদীদের চক্র। তাকে বলা যায় সাজানো মামলার বাদী বানানোর কারিগর। মামলাবাজ নাজিম চক্রের এসব মামলার বেশিরভাগই আইনজীবী জামায়াতপন্থী অ্যাডভোকেট জিয়াউল হক। আড়াল অনুসন্ধান বলছে জালাল আহমেদকে বাদী বানিয়েছে নাজিম উদ্দিন নিজেই। এলাকার লোকজনই বলছেন তার 3টি মামলাই মিথ্যে। বাণিজ্য করতেই করা হয়েছে এসব মামলা বাণিজ্য নিয়ে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের কয়েকদিনের মাথায় জালালকে রাঙ্গুনিয়ার রানীরহাট বাজারে বনলতায় আটক করে মামলা বাণিজ্যে অতিষ্ঠ লোকজন ও এলাকাবাসী। এ সময় জালাল তার মামলাগুলোর নেপথ্যের নায়ক নাজিম উদ্দিন মাইকেল বলে জানান। এছাড়া জালাল আরো কয়েকজনের নামও প্রকাশ করেন ভুক্তভোগীদের। আটকের একটি ভিডিও ক্লিপের খোঁজ পেয়েছে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান দল আড়াল। মামলা করছি আর পরগান গরবিলি আরো 3 থাকে এই বিষয় আর মামলায় মাঝে যেদিন করতাম যাই এই দিন আর না পড়ো তারপরে মাইকেলে এই তো আছে এটা তো অনলাইন থাকে পড়ো মাঝে আচ্ছা এখন 10 দিন আমি যাচ্ছি গিয়া করি না এখন আগে এখন করবে যে আর সিনে আমি চলার পোয়া অনেক তুমি 10 আরে ফোন দিয়ে গরমে জানার 5 লাখ টাকা 10 লাখ টাকা অনেক দিয়ে দাও
মামলান করে দিবেন মাগিলে তো মাস্টার মাইন্ড আর বিলে আসলে দেখলি নাম প্রকাশ না করবার শর্তে স্থানীয় বাসিন্দা আড়াল টিমকে জানান নাজিম উদ্দিনের ফাঁদে পা দিয়ে নিজের সন্তানের লাশকে নিয়েও বাণিজ্য করছেন জালাল। ঘটনার দিন ইটভাটার পাশে মাটির স্তূপে উঠে জালালের ছেলে ইয়াসিন আরাফাত খেলছিল। হঠাৎ উঁচু টিলা থেকে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়ে শিশুটি মারা যায়। তখন ইটভাটার মালিকের সঙ্গে সমঝোতা করেন জালাল। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলাও হয়। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান ঘটনার পর জালাল আহমেদ ছেলের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি, বরং বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এতে কারোর দায় নেই। আড়াল অনুসন্ধানে জালালের ছেলের লাশের একাধিক ছবিও এসেছে। চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান টিম আড়ালের গন্তব্য এবার জালালের খোঁজে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে, যে ইউনিয়নে রয়েছে কথিত ঘটনায় সাজানোর মামলার অধিকাংশ বাদীর বসবাস। আড়াল টিমের খবর জানতে পেরে জালাল নিজেকে আড়াল করতে চেয়েও পারেনি। জালালের খোঁজ পায় আড়াল, তবে কোনোভাবেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি না 3 মামলার এই বাদী। জালাল এবার আড়াল টিমকে তার জরাজীর্ণ ঘর দেখিয়ে বলেন, আমি কোটি কোটি টাকা নিলে আমার ঘর এভাবে কেন? জালাল আহমেদ আড়াল টিমকে বলেন ছেলের হত্যার বিচার চেয়ে 36 জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি, তবে মাইকেল মামলাটি করান। এত মানুষের নাম কোথা থেকে এসেছে তিনি নিজেও জানেন না। এলাকায় যাদের তিনি চেনেন শুধুই তাদের নাম দিয়েছেন। এই মামলার আইনজীবীর নাম জিয়াউল হক জিয়া। তিনি বলেন মাইকেল বা যারা লাখ লাখ টাকা দেওয়ার কথা বলেছেন তা মিথ্যে। বলেন অ্যাডভোকেট জিয়া তার মামলা দেখছেন। 36 জনের একটা মামলা দি বিচারখান আইস দাবি বুঝি যাইরে বাইতারা আরো বহুত মানুষ আছে আই নাম নহয় তো এই ব্যাগুলো জানি এর বিষয়গান কি মাইকেল লেগা তার মনে করে মাইলাগান নজর ইয়া বুঝি একটিকে মাইশুর নাম কত না শিয়া নাই নিজে না আই দি হারা লাহারি জি নাসি মূলত দিয়ে না আর মাইকেল জিয়া হর তারা জিয়া হর আর লক্ষ লক্ষ টাকা দিয়ে এই হলে আর ঘর বাড়ি ব্যাকিং দেখাইলাম ইয়ে না কি বর্তমান যারা আরে এই বা পরিষদের নিয়ে রে এখন মামলা চলত দে জিয়া উকিলের হাসে জিয়া লোক ওর হাসার মামলা চলে 5 তারিখ এবং মামলা দিয়ে পথ চলতে চলতে আড়াল টিমের গন্তব্য এবার ঘটনাস্থলে। জালালকে সঙ্গে নিয়েই ছেলে কিভাবে মারা গেল প্রশ্ন করতেই উঁচু একটি টিলা দেখিয়ে দেন জালাল, তবে এ সময় তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। আড়াল টিম জানতে চায় জালালের মামলার আসামি ঘটনাস্থল কেবিসি 1 ইটভাটার পার্টনার জাসেদ চৌধুরীর কাছে। তিনি জানান আরাফাত যখন মারা যায় তখন তিনি চট্টগ্রামে ছিলেন। সকাল 9:30টার দিকে রাঙ্গুনিয়া থানার তৎকালীন ওসি চন্দন কুমার ঘটনাটি জানান। তখন তিনি ইটভাটা ম্যানেজারকে ফোন দিলে তারাও বিষয়টি জানে না বলে জানান। যেদিন ওর ছেলেটা মারা যায় চিটাগংয়ে, হ্যাঁ, আমাকে এই 9টা 9:30টার দিকে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী আমাকে ফোন করে যে এই আপনাদের ব্রিকফিলের এই ঘটনা হয়েছে। হয়তো কই ভাই আমি তো জানি না। তখন আমার ব্রিকফিলের ম্যানেজারকে ফোন দিলাম, কয় ভাইয়া কই আমরা তো জানি না। আমার ব্রিকফিলের ম্যানেজারও জানে না, আমিও জানি না, আমাদের কেউ জানে না। কেবিসি 1 ইটভাটার মালিক জাসেদ চৌধুরী বলেন এর আগে 8:30টার দিকে মাদ্রাসা ছুটির পর 4 থেকে 5 জন ছেলে সহ দৌড়ে মাটির স্তূপে উঠে যায় জালালের ছেলে। পা স্লিপ করে ওখান থেকে পড়ে ব্যথা পেলে লোকজন পানি খাওয়ান। পরে খারাপ লাগছে জানালে তাকে নিয়ে যাওয়া হয় রাঙামাটি হাসপাতালে। সেখানে মারা যায় আরাফাত। কবর দেওয়ার সময় কে বা কারা থানায় ফোন দিলে জাসেদকে ফোন করেন ওসি। উঠার পরে ফার্স্ট স্লিপ করে ওখান থেকে পড়ে গেছে। হ্যাঁ, পরে ওই মাটি সাটি সব উপরে নিচে পড়ে টুকটাক ব্যথা ট্যাথা পাইছে। এরপরে লোকজনে নিয়ে দোকানে পানি টানি খাওয়াইছে। খাওয়ানোর পরে বলতেছে যে আমার খারাপ লাগতেছে। তো খারাপ লাগতেছে এটা বলে ওরা ওই রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে গেল। আমি পরে গিয়ে এগুলো শুনতেছি। হ্যাঁ, রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে গেল, রাঙ্গামাটি হাসপাতাল থেকে আনছে, আইনে ওই যে গরম পানি করছে, কবর অর্ধেক করে ফেলছে। মানে এখানে কবর টবর দিয়ে দিবে, দোয়াই টোয়াই ফেলছে আমাদের রীতিনীতি অনুযায়ী আর কি। এই ফাঁকে রাঙ্গুনিয়া থানার ওসিকে কেবা কাহারা ফোন দিয়েছে এই ঘটনা, তখন ওসি আমাকে ফোন করে। জাসেদ চৌধুরী বলেন কি ঘটেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে বলি। পরে ওসি পোস্টমর্টেম করান। ছেলের বাবাও থানায় গিয়ে একটি অপমৃত্যু মামলা করেন। জালাল থানায় জবানবন্দি দেন।
ইটভাটা মালিকের কোনো দোষ নেই। ছেলে খেলতে গিয়ে পড়ে আঘাত পায়, পরে মৃত্যু হয়। তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান মেম্বার থানায় গিয়ে অপমৃত্যু মামলাটি করেন। তখন ওসি আসছে, আমি চিটাং থেকে তাড়াহুড়া করে গেলাম, গিয়ে আমাদের ভাইয়া তাহলে একটা কাজ করেন, যেহেতু এই ঘটনাটা আছে কিভাবে কি হইলো আপনি একটু তদন্ত করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, তখন ওসি সাহেব একটা পোস্টমর্টম করাইছে। পোস্টমর্টমের রিপোর্টের পরে বাপের থানায় গিয়ে একটা অপমৃত্যু মামলা করছে। এই যে ব্রিকফিল্ডের মালিকের কোনো দোষ নাই, এটা ভুলবশত আমার ছেলে খেলতে গিয়ে দূরে মাটির টালের উপরে উঠছে, খেলতে গিয়ে পা পিছলে ছেলে পরে আঘাতপ্রাপ্ত হয়ে পরে মারা গেছিল। হ্যাঁ, এইভাবে এই জবানবন্দি দিয়ে এখানে এলাকার চেয়ারম্যান, ওই লোকাল মেম্বার ছিল সেখানকার মেম্বার, 19 থানায় গিয়ে এই যে অপমৃত্যু মামলাটাও রুজু করছে। হ্যাঁ, জাসেদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিন আড়ালকে বলেন, পরে শাহিদ কোম্পানির বাড়িতে একটি সামাজিক বৈঠক হয়। তখন জালালকে ইটভাটার পক্ষ থেকে বিভিন্ন খরচের জন্য 1.5 লাখ টাকা দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ইকবাল, নিজাম ও মাইকেলরা এসব মামলা করাচ্ছে। ব্রিকফিল্ডের মালিক ইরফান চৌধুরী তপু, আব্বাস উদ্দিন চৌধুরী পার্টনার হলেও শুধু রাজনৈতিক কারণে আমাকেও আসামি করা হয়েছে। মঘাইছড়িতে পাহাড় ধসে মানুষ মারা গেছে, ওই ঘটনায় মামলাগুলো ওরা করেছে। ওই যে ওর ছেলেটা মারা যাওয়ার একদিন না 2 দিন পরে সামাজিকভাবে ওরা বসছিল বাড়িতে। হ্যাঁ, শাহেদ কোম্পানির বাড়িতে, শাহেদ ড্রাইভার বা শাহেদ কোম্পানি, ওনার বাড়িতে বসছিল বৈশা। ওখানে সেখানকার মেম্বার ছিল, সেখানকার মেম্বারের বড় ভাই সাইফুল চৌধুরী ছিল। এইখানে সামাজিক ভাবে বৈশা একটা মিটমাট করে দিল, কয় এখানে ব্রিকফিল্ডের মালিকের কোনো দোষ নাই। এরপর এখানে সামাজিক ভাবে বৈশা একে এই আমাদের থেকে 1.5 লাখ টাকা নিয়ে দিছে এই মেম্বার চেয়ারম্যান। সমাজের মুরব্বীরা বলে, কয় ঠিক আছে ভাই, এখন কি করবে, গরিব মানুষ, এখন কিছু নাই বেচারার, এখন কিভাবে ইয়ে করবে। তখন আমি এখানে ব্রিকফিল্ড সবার পক্ষ থেকে ব্রিকফিল্ডের মালিকেরা ইয়া করে ওই 1.5 লাখ টাকা দিছে ওকে, বুঝছেন। ওইখানে অ্যাম্বুলেন্স ভাড়া থেকে আরম্ভ করে পোস্টমর্টমের এই আসা যাওয়ার খরচ থেকে আরম্ভ করে এই যে 7 দিন না 5 দিনে কি কি ফলিয়ার কি করে সব খরচগুলো আমি আমার ব্রিকফিল্ড থেকে আমি বিহেভ করছি, বুঝছেন, ইয়া করছি। পরে এখন পাট পরিবর্তনের পরে এখন ওই যে আপনার এই বিভিন্ন সুযোগ নিয়ে যে ইকবাল, এই যে এই আপনার এমনি এই ওদের বাপের নাম হচ্ছে নুরুল আলম, ইকবালের এমনি জুমটিলের তো ফলা বললে সবাই চিনে আর কি। ইকবাল আর নিজাম বিভিন্ন সুযোগ যেভাবে করতেছে, মনে করেন এই যে ওইদিকে কোথায় রাঙামাটিতে পাহাড় দোষ, এই মগাইছড়িতে পাহাড় দোষের লোকজন মারা গেছে, এই মামলাগুলো এখন ওরা করতেছে এখন এইভাবে আর কি। এখন এ চক্র তাকে আগস্টের পর থেকে 18টি মামলার আসামি করেছে জানিয়ে জাসেদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান টিম আড়ালকে বলেন, মামলায় তারা এখন 1 লাখ থেকে 1.5 লাখ টাকা করে নিয়ে এফিডেভিট দিচ্ছে। এ মামলায় আনুমানিক 30 জন থেকে 1 লাখ 1.5 লাখ টাকা করে নিয়েছে। তৌহিদ চৌধুরী, মহিন চৌধুরী, নজরুল টাকা দিয়ে এফিডেভিট নিয়েছে। ছেলের অপমৃত্যুকে নিহত ঘটনা সাজিয়ে এক মামলায় জালাল লাখ লাখ টাকার উপরে কামিয়েছে। ঠান্ডাছড়ি ইছামতি বালুর চরের টেন্ডার আমি বালু মহলে পেলেও সেখানেও বাদী হয়ে মামলা দেয় জালাল আহমেদ, অথচ সেখানে জালালের এক টুকরো জমিও নেই। এসব মামলায় আমার কাছেও বিভিন্ন ভাবে টাকা চেয়েছে মামলাবাজ জালাল। এখন আমার নামে মনে হয় 17-18টা করছে মনে হয় এইসব মিথ্যা মামলা আর কি। এই মামলাতে 200 কতজন আসামির মধ্যে মনে হয় 20-25-30 জন থেকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা এরকম করে নিয়ে এফিডেভিট দিচ্ছে। এখানে মনে করেন তহিদ চৌধুরী, এই মহিনুদ্দিন, তারপরে আপনার এই যে এই তহিদ চৌধুরী, মহিনুদ্দিন, নজরুল, তারপরে এই অনেক আছে, এরকম অনেক আছে অনেক। জালালে আমার মনে হয় এই মামলা থেকে মনে হয় 5-7 লাখ টাকার উপরে কামাইছে। আর ওই যে বালু ভাই, বালু হচ্ছে সরকারি ভাবে ইয়া করছি আমরা, টেন্ডার দিয়ে এই বালুর মহল ইয়া করছে। হ্যাঁ, এখানে লোকজন ওই বালুর মহলের মধ্যে ইয়া মামলা, ইটার কি 1 করা জমিন আছে কোথাও এখানে বালুর মহলের, ওখানে সরকারি ভাবে ডাক হয়েছে, টেন্ডারের মাধ্যমে বালুর মহল এই লোকজনে পাইছে। ওই মামলার বাদী এটা আমাকে বিভিন্ন ভাবে ফোন করছে, না দরকার নেই, এটা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমি যদি অপরাধ করে থাকি তাহলে বিচার আমার আল্লাহর তরফ থেকে হবে। আমি ইয়াতে রাজি হইনি, আমি টাকা দিব না, আমি দোষ অপরাধ করছি নাকি। দর্শক, এখানেই শেষ নয়।
নাজিম উদ্দিন মাইকেলের উকিল নেতা চক্রের ছায়া আর মায়ায় জালালের মামলা বাণিজ্য। আড়াল টিমের নজর এবার নাজিম জালাল উকিল চক্রের মাসলার জালে আটকে পড়া ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের দিকেই। নাজিম উদ্দিন মাইকেল সিন্ডিকেট তাদের করা অধিকাংশ মামলায় আসামি করেছেন সাবেক এই চেয়ারম্যানকে। এরপর থেকে নিজের মান মর্যাদা বাঁচাতে আত্মগোপনে চলে যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। বলা যায় এই চক্রের মামলার জালে নয়, বেড়া জালেই আটকে রয়েছেন সাবেক এই জনপ্রতিনিধি। চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান আড়াল মুখোমুখি হতে চায় মামলার ফাঁদের ভুক্তভোগী ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের। মুঠোফোনে তার সাড়া মিললেও বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে তিনি আড়াল টিমের সামনেও আসতে নারাজ। আড়াল এবার জানতে চায় এবং জানাতে চায় মামলা বাণিজ্য চক্রের ফাঁদে পড়া ইকবালের গল্প। তার কাঁধে উঠে এসেছে 24টি মামলা। এইসব মামলার সবে 5 আগস্টের পর। তবে তিনি বলছেন যারা বাদী হয়ে মামলা করেছেন তাদের কেউ বিএনপির লোক না। সমর্থক পরিচয় দিলেও তাদের ওয়ার্ড লেভেলেও কোনো পদ পদবিও নেই। এখন তাদের সুযোগ আসছে মামলা বাণিজ্যের। তারা বুঝে না বুঝে নিরীহদের বিরুদ্ধে মামলা ঠুকে দিচ্ছে। সম্পৃক্ত না, হয়তো বিএনপি সমর্থক বলে তারা পরিচয় দেয়। এমনকি ওনারা এই ওয়ার্ড লেভেল পর্যন্ত কোনো বিএনপির একেবারে নথিভুক্ত না, ওয়ার্ড লেভেল পর্যন্ত তারা নথিভুক্ত না। এরা মূলত কথা হচ্ছে যে সুযোগ যখন আসছে তাদের মামলা বাণিজ্যের জন্য, অপরাধ নিরপরাধ এরা না বুঝে সবাইকে মামলা দিচ্ছে। চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান আড়াল টিমকে মুঠোফোনে ইকবাল হোসেন চৌধুরী মিল্টন জানান এই সিন্ডিকেটের মূল হচ্ছেন নাজিম উদ্দিন মাইকেল। ওনাকে ইন্ধন যোগাচ্ছেন প্রবাসী ইকবাল ও নিজাম। ইসলামপুর এলাকার 12 জনকে বাদী করেছেন নাজিম উদ্দিন মাইকেল। নিজে বাদী হয়ে মামলা করেছেন 7টি। তার অনুসারী যারা বখাটে ছেলে, যাদের 4 থেকে 5টা হত্যা মামলা আছে, যারা চুরি ছিনতাই করে, তাদের খুঁজে এনে বাদী করেন মাইকেল। ধরতে গেলে তারা সবাই মোস্ট ওয়ান্টেড আসামি। উকিলরাও কিভাবে মামলাগুলো করেন, কেমনে নাই বুঝি না। এটার মূল হুতা হচ্ছে যে নাজিম উদ্দিন ওরফে মাইকেল, ওনাকে ইন্ধন যোগাচ্ছে যে আপনার প্রবাসী ইকবাল আর ওনার ভাই নিজাম, এরাই ইন্ধন দিচ্ছে। মূলত কথা হচ্ছে যে এই মাইকেল আমাদের এলাকার 12 জনকে বাদী করেছে। একজন মাইকেল নিজে বাদী হয়ে মামলা করছে 7টা। ওনার অনুসারী এলাকার যারা বকাটে ছেলে আছে, যাদের হত্যা মামলা 4টা 5টা হত্যা মামলা আছে, যারা চুরি ছিনতাই করে, ধরতে গেলে সবগুলো মোস্ট ওয়ান্টেড আসামি। ধরতে গেলে এরা যেগুলো আমাদের মামলার বাদী, এগুলো সবগুলো এলাকার মোস্ট ওয়ান্টেড আসামি। কিছু হত্যা মামলার সাথে জড়িত, কিছু চুরি চামারির সাথে জড়িত, কিছু অস্ত্রধারীর সাথে জড়িত। সবগুলো এক এক করে মাইকেল একজনকে খুঁজে এনে হয়তো চট্টগ্রামে উকিলের মাধ্যমে এরা মামলাগুলা কেমনে করায়, কেমনে নেয়, এটা আল্লাহু আলাম। ইকবাল হোসেন চৌধুরী মিল্টন বলেন, মিথ্যে মামলা দেওয়ার বিষয়ে নাজিম উদ্দিন মাইকেলকে আমি ফোন দিয়েছি। প্রথমে মাইকেল রিসিভ করেননি, পরে রিসিভ করে মাইকেল বলেন 17 বছর তোমরা আমাদের ঘরে থাকতে দাওনি, ব্যবসা বাণিজ্য করতে দাওনি। তখন আমি বললাম তুমি তোমার বসত বাড়ি থেকে শুরু করে 17 বছরই বাড়িতে ছিলে, আমাদের কারণে কিভাবে ঘর ছাড়া? 17 বছর এগুলো ছিল না? বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে সবাই মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে। তখন মাইকেল বলে আমাকে 2 লাখ টাকা দিতে হবে, না হলে তোমারে আরো 50টি মামলা দিব। এর কোনো প্রমাণ আছে কিনা জিজ্ঞেস করলে ইকবাল বলেন হোয়াটসঅ্যাপে কথা বলবার কারণে রেকর্ড নেই, তবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। আমি মাইকেলের সাথে নিজে কয়েকবার যোগাযোগ করছি, মাইকেল আমাদের অপরাধটা কি কারণে আমাদেরকে মামলাগুলো দিচ্ছিস? সে প্রথম আমার ফোন ধরতে চাই নাই, ফোন ধরে নাই, দ্বিতীয়বার ফোন ধরছে, বলছে যে তোদের কারণে আমরা দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। তো আমি দেখি তুমি তোমার বসত বাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের বাড়িতে তুমি তো 17 বছরে বাড়িতে ছিলা, তুমি আমাদের কারণে কিভাবে করছাড়া? তোমাদের কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। আর এটা 17 বছরে বিএনপি আওয়ামী লীগ বর্তমান যে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, 17 বছর এগুলো তো ছিল না, সবাই তো মিলেমিশে ব্যবসা বাণিজ্য করছে। হয়তো আমাকে টাকা দিতে হবে 2 লাখ, নাহলে তোরা আমি আরো 50টা মামলা দিই। আসলে আমি রেকর্ড করতেও ভালো করে জানি না,
আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, পরে আমার ফেসবুক আইডি থেকে। চট্টগ্রাম প্রতিদিন আড়াল টিম অনুসন্ধান বলছে 18 ডিসেম্বর রাঙ্গুনিয়ার রাজানগর রানীরহাট বিএনপি নেতাকর্মী, ভুক্তভোগী ও এলাকার লোকজনের তোপের মুখে পড়েন একাধিক মামলার বাদী জালাল। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তোপের ঘটনার পর আড়াল টিম যোগাযোগ করে জালাল আহমেদের সঙ্গে। জালালের দাবি, চট্টগ্রামে হওয়া প্রতিটি মিথ্যে মামলার মাস্টারমাইন্ড নাজিম উদ্দিন মাইকেল ও নিজাম উদ্দিন। সন্তান মারা যাওয়ার ঘটনায় আসামিদের তালিকা নিয়ে আদালতে মামলা করতে যান জালাল। আদালতেই দেখা হয় নাজিম উদ্দিন মাইকেলের সঙ্গে। এরপর আমাকে বাদী করে নাজিম উদ্দিন মাইকেল 124 জনের নামে একটি মামলা করান। তবে এসব আসামির কাউকেই আমি চিনি না। জালাল আড়ালকে বলেন, আমাকে দিয়ে 3টি মামলা করান নাজিম উদ্দিন মাইকেল এসব মিথ্যে মামলা করাতে আমার অশিক্ষিত হওয়ার সুযোগ নিয়েছেন। মামলাটা যখন করার জন্য গেছিলাম, মাইকেল আমার ফোন দিছে, গেছি। তো আমি এখান থেকে যারা যারা ঘটনা চলছিল তাদের নামগুলো রেজিস্ট্রি করে আমি নিয়ে গেছি ওই ভিত্তিতে। এবং আমি তো লেখাপড়া জানি না মানুষ, মূর্খ, ওখানে 124 জনের নামে একটা মামলা করছে। বাদী চক্রের জালাল আহমেদ চট্টগ্রাম প্রতিদিন আড়াল টিম অনুসন্ধানকে বলেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনুরোধে এসব মিথ্যে মামলা তুলে নিতে আদালতে গেলে মাইকেল আমাকে বিভিন্ন হুমকি দেন। বলেন, এসব মামলা তুলে নিলে পুলিশ দিয়ে আমাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দিবে। এখানে আমার নেতাকর্মীরা যখন বলছে যে এই মামলা প্রত্যাহার করার জন্য, আমি কোর্টে গেছি। সেখানে আমার কোর্টে মাইকেলে বলছে যে এই মামলা যদি প্রত্যাহার করলে তোমার আমি উল্টা কি পুলিশের হাতায় ঢুকাই দেবো, এ করবো সে করবো, অনেক হুমকি ধুমকি দিল। আসামিদের কাছ থেকে নাম বাদ দেওয়ার নামে চাঁদা চাওয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি জালালের। বলেন, আসামিদের কাউকে আমি চিনি না। মামলার পিটিশনে মোবাইল নাম্বার থাকলেও কেউ আমাকে ফোন করে চাঁদার বিষয়টি জানাননি। এসব মামলা করতে নাজিম উদ্দিন মাইকেল আমাকে কোনো টাকা দেননি। আমার ছেলের মামলাটার মধ্যে রাঙ্গামাটির কতগুলো আসামি দিচ্ছে, অথচ তাদের আমি কোনো নাম, ঠিকানা, গ্রাম এগুলো কিচ্ছু জানি না। এগুলো এই আসামিগুলো কোথেকে আসলো, কে দিল, সেটাও আমি কি বুঝতে পারতেছি না। এই টাকাটা কে নিচ্ছে, কোথা থেকে ডিল করছে, এগুলো আমিও জানি না। আমার কোনো আসামি ফোন দেয় নাই, আমি জানি না এই বিষয়ে। মিথ্যে এসব মামলায় করণীয় জানতে চাইলে জালাল বলেন, আমাকে জোর করে বাদী করে যারা মামলা করিয়েছে এর দায় তাদের। আমি আদালতে গিয়ে বলবো এজাহারে থাকা লোকজন আসামি নয় এবং মামলায় আমার কোনো ভূমিকা নেই। আমাকে ভুল বুঝিয়ে এসব মামলা করানো হয়েছে। আমাকে যদি কেউ যদি মনে করেন যে জোর পর্বে যদি সাইড নিয়ে থাকে, তাহলে এটা ড্রাইভার কে নিবে, যারা করাইছে তারাই ড্রাইভার গুলো নিবে। আর যারা জড়াই গেছে তাদেরকে আমি কোর্টে যাই বলবো যে এরা আমার কোনো আসামি না এবং এই মামলার কোনো আমার কি নেই, ভূমিকা নেই। আদালতে মিথ্যে মামলা দেওয়ার সিন্ডিকেটে কারা আছেন জানতে চাইলে জালাল আহমেদ বলেন, এখানে নাজিম উদ্দিন মাইকেল, নিজাম উদ্দিন সহ আরো কয়েকজন আইনজীবী আছেন। নিজাম উদ্দিন আমার এলাকার ছেলে, তিনি এখন রাঙামাটি থাকেন। এক সময় নিজাম আওয়ামী লীগ করতেন, এখন বিএনপি বনে গেছেন। এই মামলার পিছনে সবকিছু হাত হলো মূলত মাইকেলের। এখানে আপনার উকিলরা জড়িত আছে। তারপরে এই আপনার এখানে আমাদের এই আমি যাই দেখছি অনেক কেউকে দেখছি, আমি দেখছি কিন্তু এগুলোর আমি নাম জানি না। তবে এখানে আমাদের এখানে রাঙামাটির একজন নাজাম আছে, সে আগে আওয়ামী লীগের পদপ্রদীপ ছিল, রাঙামাটি থাকতো। আপনার সরকার পতনের পরে এখন ও বিএনপি চাইছে কি এই মাইকেলের সাথে জড়িত হয়ে মামলা মানুষের নামগুলো দিচ্ছে। মামলা বাণিজ্যের প্রতিটি মামলার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া কেন জানতে চাইলে জালাল চট্টগ্রাম প্রতিদিন আড়াল টিমের অনুসন্ধান দলকে জানান, রাঙ্গুনিয়ার যত মামলা হয়েছে সবগুলোর আইনজীবী জিয়া, উনিও তাদের সিন্ডিকেটে আছেন। তা না হলে এইসব মামলা তিনি কেন নিচ্ছেন, উল্টো প্রশ্ন জালালের। সম্পূর্ণ রাঙ্গুনিয়ার যতগুলো মামলা করেছে জিয়ার, সবগুলো রয়ার হলো জিয়া। হ্যাঁ, ওরাও আছে, ও আছে। ও যদি না থাকে, আমার কথাটা আপনি বুঝেন, প্রত্যেকটা মামলা কেন নিচ্ছে উনি কেন করাচ্ছে মামলাগুলো। জালালের কথার সূত্র ধরে আড়ালের গন্তব্য এবার মামলা বাণিজ্যের আরেকজন নিজাম উদ্দিনের খোঁজে। এলাকায় তারও কোনো খোঁজ নেই, তবে অনুসন্ধান বলছে তোপের মুখে পড়া জালালের সঙ্গে রানীরহাট বাজারে ছিলেন নিজামও। তবে নিজাম থাকেন বেশিরভাগই রাঙামাটিতে। মূলতই ভাইয়ের খুনের ঘটনার বিচার চাইতে গিয়ে নিজামের সঙ্গে
পুলিশ ও র্যাবের সোর্সদের ঘনিষ্ঠ সম্পর্কের যোগসূত্র। এই সম্পর্ককে নিজাম ভালো কাজে না লাগিয়ে ব্যবহার করেছেন মামলা বাণিজ্য সিন্ডিকেটের কাজে, এমন তথ্যই বলছে এলাকার লোকজন। তবে নিজামের দাবি মাইকেল সিন্ডিকেটের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাদের পরিবার নিয়ে ফেসবুকে নানা অপপ্রচার চালিয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে এক সিন্ডিকেট। মামলা বাণিজ্য সিন্ডিকেটে যুক্ত থাকা প্রসঙ্গে বাদী চক্রের জালাল আহমেদের অভিযোগ প্রসঙ্গে নিজামুদ্দিন চট্টগ্রাম প্রতিদিন আড়াল টিম অনুসন্ধানকে জানান এটি ষড়যন্ত্রের একটি অংশ। ভিডিওতে জালাল আহমেদ আমাকে যখন দোষারোপ করছেন তখনও প্রতিবাদ করেছি। এ বিষয়ে উত্তর জেলা বিএনপির এক নেতার কাছ থেকে সত্যতা জেনে নিতেও বলেন নিজামুদ্দিন। আমি কোনো আপনাকে একটা কথা বলি ভাইজান, আমরা হচ্ছে নির্যাতিত পরিবার। আমরা 17 বছর যুদ্ধ করে আসছি, বড় করে আসছি আমার ভাইয়ের হত্যার বিচার নিয়ে, বুঝছেন। আমাদের বিরুদ্ধে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু লেখতেছে, অনেক কিছু করতেছে। তা আমরা যুদ্ধ করে, আমি তাকে প্রকৃত হবে রাঙামাটিতে, আমার বাসা রাঙামাটি, আমার ভাই মারা যাওয়ার পর আমি রাঙামাটিতে থাকি, আমি বর্তমানে সিলেট। আর যেটা নিয়ে এই বা জালালউদ্দিন যে করতেছে, এগুলো হচ্ছে আমার বিরুদ্ধে সাজানো একটা নাটক। ওটা নিয়ে আমার এখানে মানে বাড়াবাড়ি করছে, এখানে একটা আমার এখানে নিয়ে ষড়যন্ত্র করছে, এটা নিয়ে বাড়াবাড়ি করছি। আবার এটা যদি ষড়যন্ত্র যেটা করছে, এটা আপনি যদি না হলে আমার লিগাল ইস্যু সুবিধা আছে, ওনার কাছে আপনি একটু প্রমাণ নিতে পারবেন। চট্টগ্রাম প্রতিদিন আড়াল টিমের অনুসন্ধানে মামলাবাদ চক্রের সদস্যদের মুখে ঘুরে ফিরেই উঠে আসছে চট্টগ্রামের অ্যাডভোকেট জিয়াউল হকের নাম। অনুসন্ধান বলছে অ্যাডভোকেট জিয়াউল হক একাই এইসব মামলার অধিকাংশেরই আইনজীবী। এর আগেও চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে উঠে আসে নাজিমউদ্দিন মাইকেলের সঙ্গে অ্যাডভোকেট জিয়াউল হকের ঘনিষ্ঠতার ছবি ও রাঙামাটিতে সাজানো মামলা করতে গিয়েও ওকালতনামা মামলার পিটিশনের একেবারে নিরীহ লোকজনকে আসামি করবার চক্রান্তের চাঞ্চল্যকর সব তথ্য। ওই মামলার পিটিশনের খোঁজ রাঙামাটি আইনজীবী নেতাদের নাম থাকায় ধরা পড়ে যায় মামলা বাণিজ্য সিন্ডিকেটের সাজানো গল্পের নিখোঁজ ছক। তবে নিজেকে নির্দোষ দাবি অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ারও। তিনি চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান আড়ালকে বলেন, আমি একজন লয়ার, আমার কাজ হলো মামলা করা, ডকুমেন্ট দেখে আমি মামলা করলাম। কে কি বলছে না বলছে সেটি আমার দেখার বিষয় না, আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করেছি। মামলার বাদী আমাদের নাম দিয়েছেন, আমরা সেই নামগুলো লিখেছি মাত্র, সাক্ষী দিয়েছেন, ডকুমেন্টস দিয়েছেন, এগুলো লিখে মামলা করেছি। আমি একজন লয়ার, আমার কাজ হলো মামলা করা, আমার কাজ মামলা করা। আমি ডকুমেন্ট দেখে সকলে দেখলাম, মামলা করলাম, এটাই এতটুকু। আর কে কি বলেছে না বলেছে এটা আমার দেখার বিষয় না, আমার দায়িত্ব কর্তব্য যেটা আমি পালন করছি এতটুকু। মামলার বাদী কি করেছেন, নাম দিয়েছেন, আমরা নামগুলো লিখেছি, সাক্ষী দিয়েছেন, এগুলো লিখেছি, বাস মামলা করেছি এতটুকু। ডকুমেন্ট দিয়েছেন এই। মামলা হওয়ার সময় বাদীর সঙ্গে ছলনার আশ্রয় নেওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট জিয়াউল হক বলেন, এটা ওদের বিষয়, বাদী কি করেছে না করেছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় বাদী আসামি দিয়েছে, আমি মামলা করেছি, আমার দায়িত্ব এতটুকুই, আমার দায়িত্ব আমি পালন করেছি মাত্র। একজন আইনজীবী হিসেবে মামলা করা আমার দায়িত্ব কর্তব্য। ওদের বিষয় ভাইয়া, এটা ওদের বিষয়। বাদী কি করেছে না করেছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় বাদী আসামি দিয়েছে, আমি মামলা করেছি, আমার দায়িত্ব এতটুকু, আমার দায়িত্ব কর্তব্য পালন করেছি। আমি একজন লয়ার হিসেবে আমার মামলা করা আমার দায়িত্ব কর্তব্য, সেটাই। মামলা করবার সময় জালালের সঙ্গে নাজিম ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নাজিম যখন মামলা করে তখন নাজিম এসেছে, জালাল যখন মামলা করেছে তখন জালাল এসেছে, আমি এতটুকুই দেখেছি। নাজিমে যখন মামলা করে তখন নাজিম আসে, জালাল যখন মামলা করে জালাল আসে, এতটুকু দেখেছি আমি, আর বাইরে কিছু দেখি নাই। চট্টগ্রাম আদালতে নাজিমউদ্দিনের বাদী হয়ে একাধিক মামলা করবার বিষয়ে এর আগে অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম শহরের আকবর শাহে তার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, আকবর শাহ এবং ওখানে তার বাড়িঘর আছে, সেজন্য তিনি বাদী হয়েছেন। তাদের মা মনে হয় দুজন, তাদের অনেক ভাই আছে, কাউখালীতেও তাদের বাড়ি আছে, আমরা ওদিন ভাতও খেয়েছি। ওর সাথে সে
ওই তার ঘরবাড়ি আগসা তো আছে, ওখানে সে অ্যাসল্ট হয়েছে এবং সেখানে এদের ঘরবাড়ি হয়েছে। এখন ওদের বাড়ি তো আগবসা আছে আর ওখানেও আছে, সেজন্য সে ওগুলোতে বাদিয়ে দিচ্ছে। ওদের ওই দিন আমরা তাদের ঘরে ভাত খাই আসছি, ওখানে ওদের ওই ভাই ব্রাদ আছে তো অনেক, সেজন্য মা মনে 2টা মা, তো সেজন্য আপনার রাঙ্গুনিও এদের আসলে ওখানে আবার বেদবুনিয়ার পরে যে কাউখালি ওখানে ওদের বাড়ি আছে। নাম ব্যবহার করে চাঁদা চেয়ে আসামিদের মোবাইলে মামলার কপি পাঠানোর বিষয়ে আইনজীবী জিয়াউল হক বলেন, আমি রাঙামাটির মামলার আইনজীবী নই, আমি আইনজীবী সমিতির 2বারের নির্বাচিত সদস্য এবং বর্তমান অ্যাডিশনাল পিপি। আমার কালো টাকার দরকার নেই, আমি নিট অ্যান্ড ক্লিন ভাবে চলি। কেউ আমার নামে টাকা চাইলে প্রমাণ হলে ব্যবস্থা নেব। এই মামলাটা তো আমি তো লয়ারও না, আমার ওকালাত নাম আমার নাই। এরপরে এটা আমি দেখিও না রাঙ্গামাটির মামলা, আমি জাস্ট একজন অতিথি হিসেবে যাওয়া, অতটুকু, অন্য কিছু না। কারণ কেউ যদি আমার নাম বিক্রি করে আর কি করার আছে? সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে আমি আমার নাম বেশি কিছু করলে আমি সেটার প্রতিশোধ নেব। কারণ আমি বর্তমান এডিশনাল পিপি, আইনজীবী 2বার নির্বাচিত। আমি ওরকম কালো টাকা, ওরকম খারাপ কিছু টাকা ওগুলা আবার খাওয়ার অভ্যাস নাই, ঠিক আছে? আমি কিন্তু ক্লিন চলি, আমার ওকালাতি আছে, আমার ব্রিফ আছে। অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া ওই সময় চট্টগ্রাম প্রতিদিনের এই প্রতিবেদকের কাছে নিজেকে একজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোক এবং আইন কলেজের শিবিরের সাবেক সভাপতি বলেও জানান। আমি জামাতের সংগঠনের সাথে জড়িত, সাবেক আইন কলেজের সভাপতি আমি শিবিরের। অভিযোগের বিষয়ে জানতে নাজিম উদ্দিন মাইকেলের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও দেননি সারা নাজিম। চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান আড়াল টিম এবার জানতে চায় এবং জানাতে চায় মামলা বাণিজ্য নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের অবস্থানও। আইনজীবীদের মামলা বাণিজ্যের বিষয়ে বিএনপি জামায়াতের আইনজীবীদের জোট ইউনাইটেড লয়ার ফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সত্তার আড়াল টিমকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার পায়ে ফ্র্যাকচার হয়েছিল। 5 আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রান্সফারের পর আমি 6 সপ্তাহ বিছানায় ছিলাম। এসব মামলায় আমি আসামি পক্ষেও যাইনি, বাদী পক্ষেও যাইনি। পরিকল্পিতভাবে মামলাগুলো নষ্ট করা হয়েছে। এখন করছে কি, অমুক ছিল না বলে মূল আসামিরা ছাড়া পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, বাণিজ্য করছে। সিনিয়র এই আইনজীবী বলেন, আমি মনে করি যারা যারা এতে জড়িত আছে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বৈষম্য বিরোধী আন্দোলনে আমার পা ফ্র্যাকচার হয়েছিল, বুঝছেন? আমি 5 তারিখে আমার মেডিকেল কলেজে প্লাস্টার করার পর আমি 6 সপ্তাহ বিছানায় ছিলাম। এইসব কোনো মামলা দায়েরের সাথে বা আসামি পক্ষও যায়নি, বাদী পক্ষও যায়নি আমি কোনো মামলায়। কারণ মামলাগুলা এটা পরিকল্পিতভাবে মামলাগুলো নষ্ট করা হয়েছে। এখন করতেছে কি, কেউ ওই বাদী নিয়ে যেতেছে, অমুক ছিল না, টাকা নিয়ে যেতেছে, অমুক ছিল না বলে কি অ্যাফিডেভিট দিচ্ছে। এগুলো মূলত আসামিরা ছাড়া পাওয়ার ব্যবস্থা হয়েছে, আর কিছু না। এই বাণিজ্য করতেছে যারা জড়িত আছে, আমি মনে করি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। রাজপথের লড়াকু পেশাজীবী নেতা অ্যাডভোকেট আব্দুস সত্তার ক্ষোভের সঙ্গে বলেন, সবাই তো এখন আসামি, মামলাগুলো মিথ্যে বলে পুলিশ রিপোর্ট দিতে পারে, বাদীর বিরুদ্ধে 211 ধারায় ব্যবস্থা নিতে পারবে যদি সে মিথ্যে মামলা করে থাকে। মিথ্যে মামলায় সিন্ডিকেট যেই হোক তাদের আইনের আওতায় আনা উচিত। মামলায় পুলিশের রিপোর্ট দিবে, পুলিশ যদি বলে এটা আপনার মামলাগুলো মিথ্যা, পুলিশ রিপোর্ট দিতে পারে। মামলা মিথ্যা রিপোর্টে বাদীর বিরুদ্ধে 211 বাদীর প্রসিকিউশন দিবে, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে 211 ধারায়, দণ্ডবিধি 211 ধারায় বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে যদি সে মিথ্যা মামলা করে থাকে। সিন্ডিকেট যদি করে থাকে, সে যেই হোক তাদেরকেও আইনে আওতা আনা উচিত। যদি কোনো সিন্ডিকেট করে থাকে, আমি জানি না, কোনো সিন্ডিকেট করে তাকেও আইনে আওতা আনা যায় যদি মিথ্যা মামলা করে থাকে। মামলা বাণিজ্য নিয়ে বিএনপি জামায়াতের কিছু করবার আছে কিনা জানতে চায় চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান দল। আইনজীবীদের এই নেতা জানান, তিনি বিরোধী দলীয় আইনজীবীদের সংগঠনের আহ্বায়ক হলেও এসব মামলার কোনো পক্ষে আমি যাইনি। যখন দেখলাম বাণিজ্য হচ্ছে, যাইনি আমি। কাদের চেম্বার থেকে মামলাগুলো হয়েছে খবর নেওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। বাদী বলতে পারবে এসব যদি মিথ্যে মামলা হয় তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের বক্তব্য একটাই, আমরা চাই দোষী ব্যক্তি যেন ছাড় না পাক, নির্দোষ ব্যক্তিও হয়রানির শিকার না হোক। অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, এসব কাজে লয়ার জড়িত থাকলে বারের সভাপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। একজন লয়ার যদি কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকেন, বারই ব্যবস্থা নেবে। কারণ এই মামলাগুলো আমরা দলীয়ভাবে আমরা করিনি। প্রথম কথা হচ্ছে, শুনেন, আমি ইউনাইটেড লয়ার ফ্রন্টের আহ্বায়ক, অর্থাৎ জুরি আইনজীবীদের যে জোট আছে, জোটের আহ্বায়ক হচ্ছে আমি। যে মামলাগুলো হয়েছে সেই কোনো মামলায় আমি বাদীপক্ষ নাই, আসামি পক্ষ যাই। এমন এইসব মামলায় আসামি পক্ষ আমি যাইনি জামিনের জন্য। এইসব বৈষম্য মামলা আমি আসামি পক্ষ যাইনি, বাদীপক্ষ যায়নি। যখন দেখছি যে এই মামলাগুলো নিয়ে বাণিজ্য হচ্ছে, তদন্ত হওয়া উচিত। কাদের চেম্বার থেকে মামলাগুলো হয়েছে, কারা করছে, বাদী বলতে পারবে কারা করছে, কারা নাম দিয়েছে। তাদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দোষী ব্যক্তি ছাড়া না পাক, নির্দোষ ব্যক্তি হয়রানি শিকার না হোক। আমাদের বক্তব্য একটাই, পারের সভাপতি সাধারণ সম্পাদকের দৃশ্য যদি একজন লয়ার কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, বারো নিতে হয় ব্যবস্থা। মামলা বাণিজ্যের বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান। আড়াল এবার মুখোমুখি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন BHR এর মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের। তিনি আড়াল টিমকে বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি এবং অ্যাডভোকেট সাত্তার ভাই এসব মামলার বিষয়ে অনুসন্ধান করছি। টাকা নিয়ে মামলায় আসামি করছে বা ছেড়ে দিচ্ছে, এটা তো আমরা এভাবে বলতে পারি না। আমাদের বলতে হলে সুনির্দিষ্টভাবে মামলার আর্জি সহ কি পিটিশন দিয়েছে, মামলা থেকে বাদ দেওয়ার জন্য কার কাছ থেকে টাকা নিয়েছে, এই অভিযোগগুলো সুনির্দিষ্টভাবে প্রয়োজন। আপনারা যেভাবে বলতে পারবেন, আমরা তো সেভাবে বলতে পারবো না। আমরা এই বিষয়গুলো খোঁজ করছি। এজাহারগুলো পেলে, এফিডেভিট গুলো পেলে আমাদের সুবিধা হয়। আমরা তো এটা অনুসন্ধান করতেছি, কিন্তু কেউ তো আমাদেরকে স্পেসিফিক যে টাকা নিয়ে মামলা আসামি করছে বা ছাড় দিছে, টাকা নিয়ে আবার বাদ দিছে, এগুলো তো আমরা লাম ভাবে বলতে পারি না। আমাদেরকে বলতে হলে তো সুনির্দিষ্টভাবে মামলার আর্জি সহ, ওই যে পিটিশন দিছে মামলা বাদ দেওয়ার জন্য বা কারো কাছ থেকে টাকা নিছে, এই অভিযোগগুলো তো সুনির্দিষ্টভাবে না হলে আমাদের ইনভেস্টিগেশনটাতে, তথ্য অনুসন্ধানে আমরা তো ওইভাবে বলতে পারি না। আপনারা যেভাবে বলতে পারবেন, আমরা তো ওইভাবে বলতে পারবো না। আমরা এটা খুঁজতেছি, আমরা এই বিষয়গুলো সাত্তার ভাই সহ আমরা এগুলো খুঁজতেছি। এবং ওই এজাহার গুলো পেলে বা এফিডেভিট গুলো পেলে আমাদের জন্য সুবিধা হয়, আর কি ধরতে একটু সুবিধা হয়। মানবাধিকারের এই নেতা বলেন, মামলা বাণিজ্য নিয়ে আমি চট্টগ্রাম প্রতিদিনের নিউজ দেখেছি, তবে নিউজে স্পেসিফিক নেই যে অমুক থেকে টাকা নিয়েছে, অমুককে এফিডেভিট দিয়ে বের করছে। মামলা বাণিজ্য নিয়ে চট্টগ্রাম প্রতিদিনের নিউজে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট ব্যবহারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাসান হাবিব বলেন, যে মামলাগুলো করছে, যে মামলার নথি থেকে আমরা এফিডেভিট গুলো বের করতে চাচ্ছি, অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভাই সহ আমরা কাজ করছি। আপনাদের কাছে এই ধরনের এজাহারের কপি থাকলে দিয়েন, আমরা এগুলোর নথি দেখব কোর্টে কি থেকে কি খেলা চলছে। আমি দেখছি আপনাদের নিউজগুলো তো স্পেসিফিক নাই যে অমুক থেকে টাকা নিচ্ছে, অমুককে এফিডেভিট দিয়ে বাইর করছে। আমি চাচ্ছি যে একেবারে ওই যে মামলাটাতে এগুলো করছে সেই মামলার নথি থেকে আমরা এগুলো বাইর করতে চাচ্ছি, এফিডেভিট গুলো একেবারে। এগুলো আমি সাত্তার ভাই সহ আমরা কাজ করতেছি, দেখি আমরা এগুলো। আপনাদের কাছে যদি এরকম কোনো এজাহার টেজার থাকে আমাদেরকে একটু কষ্ট করে দিয়েন, আমরা এগুলো নথি দেখবো কোর্টের, সেখানে কি খেলা চলতেছে। মামলা বাণিজ্য সিন্ডিকেটের জালাল আহমেদের মিথ্যে মামলা এবং ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান আড়াল টিমের কাছে থাকা 3টি মামলার এজাহার দিতে বলেন। তিনি বলেন, 3টি মামলার যোগসূত্র বের করতে হবে। ঘটনার রহস্যের পেছনের রহস্য আছে, তো এটা একটু বের করতে হবে। মামলা পুলিশের রিপোর্ট দিবে, পুলিশ যদি বলে এটা আপনার মামলাগুলো মিথ্যা, পুলিশ রিপোর্ট দিতে পারে। মামলা মিথ্যা রিপোর্টে বাদীর বিরুদ্ধে 211 বাদীর প্রসিকিউশন দিবে, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে 211 ধারায়, দণ্ডবিধি 211 ধারায় বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে যদি সে মিথ্যা মামলা করে থাকে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরীর বক্তব্য জানতে মুঠোফোনের সাহায্য নেয় চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান আড়াল। আইনজীবীদের এই নেতা বলেন, আমি জানি জিয়াউল হক জিয়া করে মামলাগুলো, বাদী কারা সেটি জানি না। এটা অবশ্যই হয়রানি, যারা এটা করে তাদের বিরুদ্ধেও মামলা হওয়া দরকার। মামলা করে যারা বাণিজ্য করবে বা বাণিজ্য করা যাদের উদ্দেশ্য, তাদের হয়রানিমূলক
মামলাগুলো আমরা কোনোভাবেই গ্রহণ করব না। অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী বলেন, আমি মনে করি এটি খুব অন্যায় কাজ। যারা এসব মামলা করছে, বাণিজ্য করছে, তা যথাযথ প্রশাসনের দেখা উচিত। আমি একটা পোস্ট দিয়েছিলাম এ মামলাগুলোর বিষয়ে, এগুলো ঠিক না। একজন নিরীহ মানুষকে হয়রানি করার কোনো অধিকার নেই। আমি জানি এটা যে লোক যে করে মামলাগুলো, তো বাদিকার এটা জানি না, যে লোক যে মামলা করছে জানি এটা তো হয়রানিমূলক তো অবশ্যই। এটা আমি এখন যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার, কেমন? কিন্তু মামলা করে যারা বাণিজ্য করবে বা বাণিজ্য করার যাদের উদ্দেশ্য, তো তাদের গুলো মামলা, সেটা হয়রানিমূলক মামলা, এগুলো তো আমরা কোনোভাবে করবো না, গ্রহণ করবো না। আমি তো মনে করি এটা খুব অন্যায় কাজ। যারা এগুলো করছে, বাণিজ্যের জন্য মামলা করছে, তাদের এই মামলাগুলো যথাযথ প্রশাসন, আমি একটা ভোট দিয়েছিলাম এই মামলাগুলো বিষয়ে, তো এগুলো তো ঠিক না। এগুলো একজন মানুষকে হয়রানি করা কোনো অধিকার আছে না। আইনজীবীদের অভিভাবক হিসেবে করণীয় জানতে চাইলে চট্টগ্রাম জেলা বারের সভাপতি বলেন, আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আমার করণীয় কিছু নেই যে এই কারণে একটি ফরিয়াদি মামলা করবে কোর্টে। মামলা এটা হয়তো তদন্ত করবে বা কোর্ট আমলে নিবে, এটা কোর্টের এখতিয়ার। এটা তদন্ত করে যদি মিথ্যে প্রমাণিত হয়, হয়তো যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে আমি কথা বলতে পারি। 5 আগস্টই বদলে দিয়েছে অনেক ভবঘুরে মাদকাসক্ত অপরাধী, এমনকি হত্যা মামলার পলাতক আসামিদের জীবনের দিনকাল। আন্দোলন সংগ্রামে জীবন গেল কাদের, পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন কারা, আর 1-1.5 যুগ আগের বিচ্ছিন্ন ঘটনাকেও খুনের ঘটনা সাজিয়ে মামলার বাদী সেজে বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেনই বা কারা? এসব প্রশ্নের সঠিক উত্তর জানতে চাই আড়াল। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না। দেখা হবে আগামী পর্বে। সঙ্গে থাকুন চট্টগ্রাম প্রতিদিনের, সঙ্গে থাকুন আড়ালের।